আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। টানা 2 দিন কমপ্লিট শাটডাউনের পর সোমবার থেকে কর্মস্থলে যোগ দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। বন্দরগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় আমদানি রপ্তানিতে গতি ফিরেছে। আন্দোলনের কারণে রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হয়েছে, তবে চলতি অর্থ বছরে রাজস্ব আহরণ বাড়বে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আরাফাত ইসলামের রিপোর্ট। 2 দিনের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের পর স্থবিরতা কাটিয়ে কর্মব্যস্ততা ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে। সোমবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে আসতে থাকেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। অনেকটা স্বাভাবিকভাবেই চলছে কার্যক্রম। এদিন ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস বিভাগের অধীনস্থ সকল কর্মকর্তাকেই নিজ নিজ কর্মস্থলে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। কাজে ফিরে স্বস্তির কথা জানান তারা। সকাল 9টা থেকে মোটামুটি সকল ধরনের কার্যক্রম শুরু হয়েছে। আর যে 2 দিন ধরে যে কর্মবিরতিগুলো ছিল সেগুলো আজকে থেকে একদম যথারীতি চলা থাকবে। আবার আমাদের মেইন যে দায়িত্ব, উদ্দেশ্য যেটা সরকারের রাজস্ব আদায় করা, সেই রাজস্ব আদায় করার জন্য আমরা যথারীতি পুরোদমে আমরা কার্যক্রম শুরু করছি। অনেক ভালো লাগছে, আমরা কাজ করছি, আমরা কাজ করতে চাই, আমরা আসলে আন্দোলনের দিকে আমরা যেতে চাই না। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এনবিআর কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। 2 দিনের অচলাবস্থা শেষে বন্দরগুলোতেও স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় আমদানি রপ্তানি সহ শুল্কায়নে গতি ফিরেছে। সবাই কাজে যোগ দিয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণের গতি বাড়ানোর কাজ চলছে। সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং নীতি নির্ধারকদের মধ্যে। সব দিক থেকেই এটা একটা স্বস্তির খবর। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। এর আগে রোববার রাতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলন যা হবার হয়েছে, এখন ভয় ছাড়া ঠিকভাবে কাজে মনোনিবেশ করতে এনবিআর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর কারো বিরুদ্ধে দুদকের তদন্তে সরকার হস্তক্ষেপ করে না বলেও জানান তিনি। সোমবার দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এটা কিন্তু কোনো ক্রমেই কিন্তু গ্রহণযোগ্য না। এটা সরকারের সাথে একটা ইস্যু থাকতে পারে, কিন্তু একটা জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য। এখন আপনারা ভালো করে কাজ করেন, কোনো রকম আমরা যেটা ইংরেজি বলি ফেভার অর ফিয়ার, ভয় এবং পক্ষপাত, এটা ছাড়া যদি কাজ করে তাতে কারো অসুবিধা হওয়ার কথা না। দুদকও আমাদের ব্যাপার না, দুদক দেখবে যদি ফ্যাক্ট থাকে সে করবে। আর এটা ভাবতে পারেন যে এই সময় ওরা শুরু করলো কেন, কিন্তু শুধু এনবিআর না, তার দুনিয়ার লোকের এসে আমার কাছে ডেইলি লোক আসে, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কত কিছু। চীন বাংলাদেশের নির্বাচিত নতুন সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন মিয়ানমার সরকারকে রাজি করানোর চেষ্টা করছে বলে জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে তিস্তা প্রকল্পে চীনের নতুন প্রস্তাব ইতিবাচকভাবে দেখবে বিএনপি। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব বলেন মির্জা ফখরুল। সম্প্রতি বিএনপির প্রতিনিধি দলের 5 দিনের চীন সফর নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, এক চীন নীতির প্রতি তার দলের দৃঢ় অবস্থান তুলে ধরা হয়েছে সফরে। তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহ আছে বলে জানান তিনি। প্রয়োজনটা আমরা ব্যাখ্যা করেছি এবং তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন, এটার উপরে তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সেই বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন চায় বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, চীনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগ্রহের সঙ্গে এবং ঐকান্তিকতার সঙ্গে
তারা এই বিষয়টির উপর কাজ করছেন। মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপ্লয়টেশনটা খাওয়ার জন্য। বিএনপি ক্ষমতায় গেলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্পে বাংলাদেশ যুক্ত হবে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে। অনেকগুলো কাজই আপনার আছে যেগুলো ইতিমধ্যে হয়েছে, আর যদি তার কোনো কাজ থাকে আমরা সরকার এবং বাংলাদেশ মনে করে যে সেই কাজগুলো বাংলাদেশের জন্য ইতিবাচক হবে, তাহলে নিঃসন্দেহে সেটা বিবেচনা করা হবে। এদিকে ওলামা দলের আলোচনায় কোন দলের ভোটের আনুপাতিক হারে এমপি নির্বাচনের দাবির সমালোচনা করেন ডক্টর মঈন খান। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। ইমরুল হাসান, NTV নিউজ, ঢাকা। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বসেছে বিএনপি। সোমবার রাত 8:30টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ জুলাই সনদের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বৈঠকে। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত আছেন। জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে না পারলে জুলাই উদযাপনে কোনো ধরনের উদ্যোগ নেয়ার এখতিয়ার থাকবে না সরকারের। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমন মন্তব্য করেছেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কঠোর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, কোনো একটি পক্ষ যদি দলীয় স্বার্থে ঐকমত্য প্রক্রিয়াকে ব্যাহত করে তাহলে সরকারের উচিত ভয় না পেয়ে অন্য সব পক্ষ ও জনগণকে সঙ্গে নিয়ে ওই ঐতিহাসিক দায়িত্ব পালন করা। অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি। কেন করেনি, কোথায় বাধা পেল তাও স্পষ্ট করেনি। সরকারের কাছে জবাবদিহিতা চেয়ে নাহিদ বলেন, রাষ্ট্রীয় উদ্যোগে এই ঘোষণাপত্র জারি করা হোক, যা পরবর্তীতে সংবিধানে যুক্ত করার কমিটমেন্ট থাকবে। আর সরকার উদ্যোগ না নিলে তারা বসে থাকবেন না। গেল 1 বছরে জুলাই অভ্যুত্থান নিয়ে মানুষের আকাঙ্ক্ষা এই সরকার পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই অভ্যুত্থান দিবস সামনে রেখে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সোমবার সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানের রূপ দিয়েছে, দুঃখজনক হলেও সত্য, আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। মানুষ প্রচণ্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে যেই একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে, সেই পরিবর্তনটা আমরা গত 1 বছরে খুব বেশি দেখি নাই। বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টার গুলির ম্যাগাজিন নিয়ে যাওয়া নিছক ভুল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তৃতীয় দফার স্ক্রিনিংয়ে ধরা পড়ায় ভিআইপি হলেও শিথিলতা না দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সোমবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব বলেন তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। রোববার সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে মরক্কো যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ব্যাগে একটি গুলিসহ ম্যাগাজিন পাওয়া যায়। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে জানিয়েছেন উপদেষ্টা নিজেই। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে বলেন, বিষয়টি ভুলে হয়েছে, তবে তৃতীয় দফার স্ক্রিনিংয়ে ধরা পড়ায় ভিআইপিদের ক্ষেত্রেও শিথিলতা না দেখাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিলো। ওইটা এটা একটা মানে জাস্ট একটা ভুল। যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে নেতা, উনি যে সময় ঢুকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা পালন হবে দেশ জুড়ে। অনুষ্ঠান আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কাল থেকে শুরু হচ্ছে একটা আমাদের বড় ইভেন্ট, ১ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত পুরা বাংলাদেশে হবে। অনুষ্ঠানগুলি পুরা বাংলাদেশে হবে, কোনো ধরনের থ্রেট আলাই দিলে এখন পর্যন্ত নাই। এদিকে কুমিল্লা ও পটুয়াখালীতে নারীর প্রতি বর্বর নির্যাতনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নমনীয়তা ছিল না, বরং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিছে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার যেসব সুযোগ সুবিধা ঘোষণা করছে, বিনিয়োগ সুসংহত করতে সেগুলো থেকে বিনিয়োগের পথে বাধাসমূহ দূর করা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর একটি হোটেলে প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতের মোট বিদেশি বিনিয়োগের 50% চীনা বিনিয়োগ। ৫ আগস্ট পরবর্তী সময়ে আগের সরকারের আমলে অনুমোদিত বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব বর্তমান সময়ে এসে অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। সরকারকে এসব বিষয়ে ঢালাওভাবে সিদ্ধান্ত না নেয়ার সুপারিশ করা হয়। বাংলাদেশে যত ইনসেন্টিভ দেওয়া হচ্ছে তার থেকেও এই ইনসেন্টিভের চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে ধরনের অবস্ট্যাকলস গুলো হচ্ছে, সেই অবস্ট্যাকলস গুলো তাদেরকে ইনভেস্টমেন্টের পথে বেশি সমস্যা তৈরি করছে। সুতরাং অবস্ট্যাকলস গুলো বরঞ্চ দূর করা দরকার, এমনকি যদি ইনসেন্টিভ নাও থাকে অবস্ট্যাকলস গুলো দূর করা দরকার, এটা তাদের দিক থেকে একটা বড় দাবি। প্রবাসের খবর। সৌদি আরবের মক্কায় পবিত্র সোহাদায়ে কারবালার মাহফিল ও নবগঠিত আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন মক্কা শাখার অভিষেক সম্পন্ন হয়েছে। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, মক্কার লুলু আল তৌহিদ হোটেলের বলরুমে আয়োজিত মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ শাহজাহান। মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় উক্ত মাহফিলের প্রধান অতিথি ছিলেন সৌম আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আলমগীর, মাওলানা আমানুল্লাহ সমরকন্দি, রফিকুল ইসলাম, আলমগীর বিন হক। এর আগে মাহফিলের প্রধান অতিথি সৌম আব্দুস সামাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। সোহাদায়ে কারবালা মাহফিলে বক্তারা বলেন, হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর দিন ও হকের উপর অবিচল থাকার নজির মুসলমানদেরকে সত্যের পথে উৎসর্গিত হওয়ার প্রেরণা যোগায়। মাহফিল শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বাহরাইনে বাংলাদেশ বিজনেস ফোরামের আইন বিষয়ক সম্পাদক ও নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের পৃষ্ঠপোষক সোহেল মোল্লার পিতার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করা হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, বাংলাদেশ বিজনেস ফোরাম ও নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে বাংলাদেশ বিজনেস ফোরাম আলী বুড়ি নিজস্ব হল রুমে মিজানুর রহমানের সঞ্চালনায় বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকারের সভাপতিত্বে নোমানুদ্দিন মনিরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এতে স্মৃতিচারণ করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল মুন্সি ও সভাপতি কামাল হোসেন। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের সিনিয়র সহসভাপতি মকবুল আহমেদ। সোহেল মোল্লা আগত অতিথিবৃন্দের কাছে ওনার পিতার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন। দোয়া মাহফিলে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন মিয়াজি, মোহাম্মদ সেলিম, কামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রফিক, তোফাজ্জল হোসেন মুকুল, আল মারুফ আব্দুর রহমান, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ রনি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরু, সালাউদ্দিন জয়নাল আবেদিন, মোহাম্মদ জাহাঙ্গীর। শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা আলী হোসেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।